নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি মুনিয়া চৌধুরী। শুরুতেই জানবো ডাকসু নির্বাচনের খবর। শান্তিপূর্ণভাবেই শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন শুরু হবে ভোট গণনা। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ভোটের সব শেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী অলিউল রনি। ভোট চিত্র কেমন দেখলেন? কোন ধরনের অভিযোগ পাওয়া গেছে কি প্রার্থীদের থেকে? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দীর্ঘ 6 বছর পর প্রতীক্ষিত ডাকসু যে নির্বাচন সেটি আসলে ভোট গ্রহণ আজ সকাল 8টা বেজে শুরু হয় এবং এখন বিকেল 4টা এবং এরই মধ্যে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং আমি যদি আপনাকে বলি যে 8টি কেন্দ্রে কিন্তু 810টি বুথে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে সেই সকাল 8টা থেকে এবং বিকাল 4টা নাগাদ সেটি আসলে চলেছে। ইতিমধ্যে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। তো আমি আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে বিষয়টি যে বুথত্ব কেন্দ্র নামে একটি যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আসলে যখন ব্যালট বাক্সটি সিলগালা করা হয় সেখানে কিন্তু 20 মিনিট সময় বেশি লাগে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই মাত্র একটি কেন্দ্রে বিকাল 4টা 20 পর্যন্ত আসলে ভোট গ্রহণ চলবে। এবং এছাড়া কিন্তু অন্য যে 7টি কেন্দ্র রয়েছে সেই 7টি কেন্দ্রে কিন্তু আসলে ইতিমধ্যেই ভোট গ্রহণ শেষ হয়েছে। তো আমি যদি আপনাকে ওভারঅল ভোটের চিত্র বলি তাহলে যে বিষয়টি বলতে হবে, দেখুন যে ভোট গ্রহণে যেমন আমরা একটি উৎসব মুখর পরিবেশ দেখতে পেয়েছি এবং সেই সাথে কিন্তু আমরা এই বিষয়টিও দেখতে পেয়েছি যে প্রার্থীরা কিন্তু পাল্টাপাল্টি যে অভিযোগ সেটি কিন্তু বরাবরই করে যাচ্ছিলেন। বিশেষ করে ভোট গ্রহণ 8টা থেকে শুরু হলে 2 ঘন্টা যেতে না যেতেই কিন্তু আসলে প্রার্থীরা একে অপরের দিকে তীর ছুঁড়ে মেরেছেন, অভিযোগের তীর যেটি আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমি যদি আপনাকে শুরু থেকে বলি তাহলে বলতে হবে, দেখুন শুরুতেই কিন্তু যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু ছাত্রদলের প্রার্থী যিনি অর্থাৎ ছাত্রদলের ভিপি প্রার্থী যিনি তার নামে কিন্তু একটি অভিযোগ নিয়ে এসেছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তারা কিন্তু বারবারই বলেছেন অর্থাৎ ছাত্র দলের যে সমর্থিত ভিপি প্রার্থী তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নির্বাচন কমিশনের যিনি আছেন বা রিটার্নিং কর্মকর্তা যিনি তার বরাবর একটি অভিযোগও দিয়েছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদলের ভিপি যিনি রয়েছেন তিনি কিন্তু বারবারই বলেছেন যে একজন প্রার্থী হিসাবে একজন ক্যান্ডিডেট হিসাবে তিনি যে কোনো হলে যেতে পারেন, অর্থাৎ তার যে ভোটাররা তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে কিনা কিংবা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়টি খোঁজখবর নেওয়ার জন্য যে কোনো প্রার্থী যে কোনো কেন্দ্রে যেতে পারেন এবং তিনি কিন্তু এটি নাকচ করেছেন এক কথায়। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দুপুর 12টা কিংবা 1টা নাগাদ আরও যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি কিন্তু আপনাকে যদি একটু জানিয়ে রাখি তাহলে বলতে হবে যে দেখুন শিবির সমর্থিত প্রার্থী যারা রয়েছে বিশেষ করে কয়েকটি কেন্দ্র যেমন টিএসসিতে যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু টিএসসি কেন্দ্রে ভোট দিয়েছে এবং সেই সাথে আমি শামসুন্নাহার হল এবং অমর 21 হল এই 3টি হল নিয়ে কিন্তু আসলে বেশি অভিযোগ পাওয়া গেছে এবং সেখানে অভিযোগের যে বিষয়টি নিয়ে যে বলা হয়েছে সেটি কিন্তু যে শিবির সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন অর্থাৎ যখনই একজন ভোটার ভোট দিতে গিয়েছেন সেখানে কিন্তু আসলে তারা যখন ভোটটি প্রদান করবেন তখন কিন্তু আসলে শিবির সমর্থিত প্রার্থী বিশেষ করে আপনার সাদিক কায়ুম এবং এস এম ফরাদের যে ঘরটি রয়েছে ভোট দেওয়ার সেখানে কিন্তু ক্রোশ চিহ্ন দেওয়া হয়েছে এবং এটিকে কিন্তু আসলে ছাত্রদলের প্রার্থী যিনি আবিদ তিনি কিন্তু বারবারই মিডিয়ার সামনে কথা বলেছেন এই বিষয়ে। সেই সাথে আমি যদি আপনাকে বলি বাক্সাসের প্রার্থী যারা বিশেষ করে আব্দুল কাদের এবং আবু বাকের তারাও কিন্তু এটি নিয়ে বরাবরই অভিযোগ করেছেন এবং তারা কিন্তু এটিও বলেছেন যে তারা প্রয়োজনে এখানে আরেকটি গণ অভ্যুত্থান ঘটাবেন, তারপর আসলে এই নির্বাচনটি তারা মেনে নেবেন না। এবং তারই পরিপ্রেক্ষিতে আপনাকে আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখি, যখনই শিবির সমর্থিত প্রার্থীরা তারা কিন্তু দলবল নিয়ে বিশেষ করে 8-10 জনের একটি বহর নিয়ে তারা কিন্তু টিএসসি যে কেন্দ্রটি রয়েছে সেটির ভিতরে প্রবেশ করতে পেরেছেন, কিন্তু অন্য প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু বারবারই অভিযোগ করেছেন যে তাদেরকে আসলে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তারা এই বিষয়টি যখন তারা কিন্তু আসলে এই টিএসসি কেন্দ্রের এখানে এসে জড়ো হয়ে তারা কিন্তু ভুয়া বলে মিছিল করেছেন এবং এরই পরিপ্রেক্ষিতে আসলে কিন্তু বলা যায় যে সারাদিনের নির্বাচন একটি পাল্টাপাল্টি অভিযোগ বলেন এর মধ্যে দিয়ে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। দুটি রনি, আপনি সারাদিন সেখানে ছিলেন, 4টা বেজে গেছে, ভোট প্রদান শেষ হয়েছে। এই মুহূর্তে কি মনে করছেন, কে আসলে এগিয়ে আছে? সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে কি বুঝতে পেরেছেন?
জ্যোতি, আমি সাধারণ শিক্ষার্থী অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু আসলে যে বিষয়টি মাথায় নিয়ে ভোট দিয়েছেন তারা কিন্তু বারবারই বলেছেন যে আসলে তাদের জন্য যে এমন প্রার্থী তারা সিলেক্ট করতে চান যে প্রার্থী ক্যাম্পাসকে নিরাপদ রাখবেন। এবং সেক্ষেত্রে আপনি যেমন জয় পরাজয়ের কথা বলছেন, আমি আপনাকে জয় পরাজয়ের নির্ণায়ক কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। শিক্ষার্থীদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আমার কথা হয়েছে, তারা কিন্তু আসলে কয়েকটি কথা বলেছেন, বিশেষ করে নারী ভোটার যারা রয়েছেন। কারণ আপনি জানেন যে 47.55% ভোটার নারী রয়েছেন এখানে, এবং এটি কিন্তু আসলে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ নারী ভোটাররা যেদিকে যাবেন সেই প্রার্থী আসলে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেই সাথে আরেকটি বিষয় আমি আপনাকে নতুন করে যোগ করতে চাই। আপনি জানেন যে এখানে যারা প্রার্থী রয়েছে, বিশেষ করে ভিপি পদে যারা প্রার্থী রয়েছে, তারা সবাই কিন্তু কোচিং সেন্টারের সাথে যুক্ত। যদি আমি আপনাকে বলি যে শামীম হোসেন, তিনিও কিন্তু ইংরেজি পড়িয়ে থাকেন। এবং সেই সাথে ছাত্রদল সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন আবিদ, তিনিও কিন্তু ইউসিসি কোচিং অনেক দিন ধরে ক্লাস নিচ্ছেন। এবং সেই সাথে শিবির প্রার্থী যিনি রয়েছেন সাদিক কায়েম, তিনিও কিন্তু আসলে ফোকাস কোচিং সেন্টারের সাথে যুক্ত। সুতরাং আসলে কোচিং ফ্যাক্টর এখানে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং সেই সাথে আমি আপনাকে আরেকটি বিষয় অ্যাড করতে চাই, সেটি হচ্ছে আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন যে জগন্নাথ হল নামে একটি হল রয়েছে। এবং এই হলে আসলে বিশেষ করে ছাত্ররা আসলে যা বসবাস করে থাকেন তারা সবই হচ্ছে সংখ্যালঘু। এবং এখানে কিন্তু সবথেকে বেশি ভোটার ছাত্রদের ভোটারদের মধ্যে এখানে হচ্ছে প্রায় 2200-র উপরে ভোটার রয়েছে। তো সেক্ষেত্রে এই ভোটগুলো আসলে যেদিকে যাবে আসলে সেই প্রার্থী আসলে জয়ী হবেন বলে এখানে সাধারণ শিক্ষার্থী যারা তারা আশা করছেন আসলে। জি, ধন্যবাদ রনি। প্রয়োজনে আপনার সাথে আবারও আমরা যোগাযোগ করব। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তার আগে দেশটির সেনাপ্রধান তাকে পদত্যাগের আহ্বান জানান। সকালে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর বাসভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। বন্ধ আছে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর। এদিকে গতকালের বিক্ষোভে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। জেনজি আন্দোলনে নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের পর টালমাটাল হয়ে উঠেছিল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠার পর মসনদ রক্ষায় শেষ চেষ্টাও করেছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। নেপালের সেনাপ্রধান পদত্যাগের আহ্বান জানান প্রধানমন্ত্রীকে। বিকালে খবর আসে পদত্যাগ করেছেন তিনি। এর আগে রাজধানীর পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন শত শত তরুণ। তাদের হাতে নেই কোনো ব্যানার বা প্ল্যাকার্ড, আছে কেবলই সরকারের বিরুদ্ধে ক্ষোভ। সোমবারের সহিংসতায় 19 জন নিহত হবার পর রাজধানীর বড় অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে প্রশাসন। কাঠমান্ডুর পাশাপাশি ললিতপুর জেলায়ও একই আদেশ জারি হয়। শুধু রাজধানী নয়, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দামাক, বিরাটনগর, পোখারা, বুটওয়াল সহ একাধিক শহরে। ইটাহারিতে পুলিশের গুলিতে নিহত হন 2 জন। বিক্ষোভকারীরা ভাঙচুর চালান পৌর কার্যালয় ও সরকারি ভবনে। বিরাট মোড়ে সংঘর্ষে 1 ডজনের বেশি আহত হন। বিক্ষোভকারীরা পুলিশ পোস্টে আগুন ধরিয়ে দেন। দামাকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। পোখারায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। দুপুর থেকে কার্যকর এ আদেশে মিছিল বা সমাবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়। কিন্তু তরুণদের রুখতে টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি পানি কামানো ব্যবহার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, কলেজ শেষে তরুণরাই প্রথমে রাস্তায় নামে, পরে বিভিন্ন শ্রেণীর মানুষ এতে যোগ দেন। মুহূর্তেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। নিয়ন্ত্রণ হারায় প্রশাসন। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা বিরোধী তরুণদের এই আন্দোলন কোন দিকে গড়াবে তা নিয়ে শঙ্কা বাড়ছে নেপাল জুড়ে। শাশ্বতী সরকার, নাগরিক। মহাকাশ কর্মসূচিতে বড় পদক্ষেপ নিচ্ছে ইরান। আগামী 2026 সালের মার্চের মধ্যে 4টি স্যাটেলাইট উৎক্ষেপণ এবং চাবাহার শহরে নতুন স্পেস পোর্ট চালুর ঘোষণা দিয়েছে দেশটির স্পেস এজেন্সি। তবে ইরানের এই উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। মহাকাশ প্রযুক্তিতে দ্রুত এগোচ্ছে ইরান। নতুন বছরের মধ্যেই 4টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটির স্পেস এজেন্সি। দক্ষিণ পূর্বাঞ্চলের চাবাহার শহরে নতুন একটি স্পেস পোর্ট চালু করার কাজও চলছে জোর কদমে। ইরানি স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়েহ জানিয়েছেন, জাফর, পায়া,
কৌসার 2 এবং সোলাইমানি কনস্টেলেশনের পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কৌসার 2 বেসরকারি খাতে তৈরি একটি পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট। সোলাইমানি কনস্টেলেশনের নামকরণ করা হয়েছে নিহত কুদস ফোর্স কমান্ডার কাশেম সোলাইমানির নামে। এই প্রকল্পের লক্ষ্য যোগাযোগ এবং ন্যারো ব্যান্ড সেবার উন্নয়ন। তবে ইরানের এই মহাকাশ কর্মসূচি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। তাদের দাবি, এই প্রযুক্তি ব্যবহার করে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সম্ভব। 2019 সালের মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের মহাকাশ উৎক্ষেপণ কর্মসূচি আসলে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরীক্ষামূলক প্ল্যাটফর্ম। 2024 সালের জানুয়ারিতে ইরানের সোরায়া স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। তাদের অভিযোগ, এটি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি পরীক্ষা করার উদ্দেশ্যে চালানো হয়েছে। ইরান অবশ্য সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, তাদের মহাকাশ প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গবেষণা ও উন্নয়নের জন্যই এই উদ্যোগ। আগামী মাসগুলোতে ইরান মহাকাশে কতটা অগ্রগতি অর্জন করতে পারে আর তা কতটা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বাড়াবে, সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। সিরাজুম মনির শুভ, নাগরিক। কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবার মান উন্নয়ন ও বিভিন্ন সুযোগ সুবিধা আরও বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার AKM ফরহাদ। রোববার কুয়েতে বাংলাদেশ বিমানের অফিসে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান কান্ট্রি ম্যানেজার। বলেন, কুয়েত প্রবাসী যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল বিমানের কানেকশন টাইম কমানো, যা এরই মধ্যে চট্টগ্রাম রুটের জন্য 3 ঘন্টায় কমিয়ে আনা হয়েছে। যাত্রীদের জন্য সাশ্রয়ী ভ্রমণের সুযোগ নিশ্চিত করতে বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে বিমানের টিকিট মূল্য একটি সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এর দাবি ছিল কানেকশন টাইম, চিটাগংয়ের ফ্লাইটের চিটাগংয়ের কানেকশন টাইমটা কমানোর ব্যাপারে। আমরা এই মুহূর্তে 3 ঘন্টা কানেকশন নিয়ে আসছি। সেই সাথে ফেয়ার। নাগরিক সংবাদ এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।